নমস্কার। আজ নিউক্লিয়ার হেলথ বাংলায় আমরা আলোচনা করব ডিফারেন্ট ধরনের স্ট্রেন আর নতুন যে ভ্যাকসিন আসছে সেই ভ্যাকসিন কতটা এফিসিয়েন্ট সে ব্যাপারে কিছু গবেষণা তথ্য। আপনারা যখন প্রতিদিন টিভি দেখেন বা নিউজ দেখেন বা কোনো সোশ্যাল মিডিয়া দেখেন, বহুভাবে মিসগাইডেড হন, মিস ইনফরমেশন আসে। রিসেন্টলি আমাদের কোভ্যাক্সিন নিয়েও এরকম বহু মিস ইনফরমেশন আছে। কোভ্যাক্সিন ভ্যাকসিন কোভিড-19 এগেনস্টে যেটা আমাদের এমার্জেন্সি ইউজ অ্যাপ্রুভাল হয়েছে ইন ক্লিনিক্যাল মড, সেটা কিন্তু ফেজ 3 ডেটায় এখনও পাবলিশ হয়নি। ফেজ 3 ইজ অনগোয়িং, মানে যেখানে এফিকেসি দেখা হবে। এফিকেসি কখন দেখা হয় না, যখন সেই ভ্যাকসিন ক্যান্ডিডেটটা এফেক্টিভ হয়েছে, তখন আমরা বলি সেটা এফিশিয়েন্ট, রাইট? তার এফিকেসি আছে, যে প্রিভেনশন দিতে পারছে একটা ইনফেকশন। এখানে SARS-CoV-2 ইনফেকশন, কোভিড-19 ইনফেকশন, এটাকে প্রিভেন্ট করতে পারছে, তখন সেটা একটা এফিকেসি পর্যায়ের স্টাডি, ফেজ 3 স্টাডি হয়। ফেজ 1, ফেজ 2 স্টাডি, যেখানে ডোজিং, কটা ডোজ দেওয়া হবে এবং ইমিউনোজেনিসিটি মানে কতটা নিউট্রালাইজিং অ্যান্টিবডি আসছে, এটাই দেখা হয়। এবং নিউট্রালাইজিং অ্যান্টিবডি আমাদের শরীরে যখন রিয়েল ইনফেকশন ফেস করে, সেটাকে নিউট্রালাইজিং করছে কিনা, আমাদের প্রিভেনশন দিচ্ছে কিনা, সেটাই কিন্তু আমাদের ফেজ 3-তে দেখা হয়। তাহলে কোভ্যাক্সিনের ক্ষেত্রে কিন্তু এখনও কোনো ফেজ 3 ডেটা কথা পাবলিশ হয়েছে এটা আমরা শুনিনি। যদিও ফেজ 2 ডেটা তারা পাবলিশ করেছে, যেখানে সেফটির কথা বলা হয়েছে এবং ইমিউনোজেনিসিটি পাওয়া গেছে। তো এই রেসপেক্টে আমরা এটাও শুনেছি যে কোভ্যাক্সিন নতুন যে স্ট্রেন, সেই স্ট্রেনকে প্রতিহত করবে। তো ঘটনা হচ্ছে, এগুলো হচ্ছে অ্যাজাম্পশন, হাইপোথিসিস। রিসার্চে এই হাইপোথিসিসগুলোকে করে স্টাডি করে দেখতে হয়। কোনো স্টাডি না করে যখন আমরা এই কথাগুলো বলি, সেটা একটা ইম্যাচুরিটির পরিচয় দেওয়া হয়। তো আমাদের সিস্টেমে আমরা কিন্তু বহু ভুল তথ্যের এবং বড় বড় সংস্থা থেকেও ভুল তথ্য খবর পাই, যারা বেসিক সায়েন্সটাকে, বেসিক প্রসিডিওরটাকে গুরুত্ব না দিয়ে, ডেটা না নিয়ে এসে বড় বড় কথা বলে। তো ঘটনা হচ্ছে, সেই জন্যই আমাদের হেলথ লিটারেসির দরকার হয়। অ্যাটলিস্ট উই শুড নো দ্য রিয়েল সায়েন্স, দ্য রিয়েল ফ্যাক্ট, এটা আমাদের জানাটা খুব দরকার। এবং এই জন্যই কিন্তু নিউক্লিয়ার হেলথ প্ল্যাটফর্ম সকলের থেকে আলাদা। আমাদের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার নেই, আমাদের মিলিয়ন মিলিয়ন ভিউ হয় না, কিন্তু এই প্ল্যাটফর্ম, আমি জোর গলায় বলতে পারি, সকলের থেকে আলাদা। আজকে এখন আমি একটা স্টাডির কথা বলবো, যেখানে ফাইজার বায়োএনটেক যে কোম্পানি, তাদের যে mRNA ভ্যাকসিন নিয়ে এসেছে, সেই ভ্যাকসিন ক্যান্ডিডেটটা বিভিন্ন দেশে, ইনক্লুডিং US, UK বা অন্যান্য অনেক দেশে, কানাডা বা অন্যান্য অনেক দেশে, যেখানে এমার্জেন্সি ইউজ অ্যাপ্রুভাল পেয়েছে এবং ভ্যাকসিনেশন স্টার্ট হয়েছে। USA বহু জায়গায় ফাইজারের ভ্যাকসিন ডিস্ট্রিবিউশন শুরু হয়েছে, ভ্যাকসিনেশন স্টার্ট হয়েছে। ইংল্যান্ডে হাজার হাজার মানুষকে ভ্যাকসিনেশন করা হয়েছে। তো ঘটনা হচ্ছে, এই ফাইজার বায়োএনটেকের এই নতুন টেকনোলজির mRNA ভ্যাকসিন ক্যান্ডিডেট, এটা কিন্তু একটা এন্টারিম ডেটা, ফেজ 3 এন্টারিম ডেটা, মানে এফিকেসি ডেটা, সেটা কিন্তু পাবলিশ করেছে এবং সেটা কিন্তু রেগুলেটরি সংস্থার কাছে জমা দিয়েছে। এবং সেখানে তারা প্রায় 94-95% এফিকেসি দেখতে পেয়েছে। তো এখন সবচেয়ে বড় উদ্বেগের বিষয়, সেটা হচ্ছে নতুন স্ট্রেন, যে মিউটেশনগুলো প্রতিনিয়ত ভাইরাস করে চলেছে আমাদের শরীরের ওপর, নতুনভাবে ক্ষমতা বিস্তার করে আমাদেরকে কাবু করার যে প্রচেষ্টা এই ভাইরাসরা করে চলেছে প্রতিনিয়ত তাদের মিউটেশন ঘটছে। মিউটেশন কিন্তু ভাইরাসের কমন, তাই মিউটেশন কিন্তু ঘটতে থাকবেই। এবার কিছু কিছু মিউটেশন, যে মিউটেশনগুলো কি হয়, খুব ক্রুশিয়াল হয়ে যায়,
যেমন বর্তমানে যে মিউটেশনগুলোর কথা বলা হচ্ছে, যেটা ইংল্যান্ডে, সাউথ আফ্রিকায় যে মিউটেশনগুলো দেখা দিয়েছে, এবং সেই জন্য এখন দেখুন আবার ইংল্যান্ডে নতুন করে লকডাউন শুরু হয়েছে। বিভিন্ন দেশ তাদের ট্রাভেল বেসিক্যালি এয়ার ট্রাভেল, সেগুলোর উপর রেস্ট্রিকশন জারি করেছে এবং ক্লোজ করা হয়েছে, বর্ডার ক্লোজ করা হয়েছে। তার মানে বেসিক্যালি এই আমাদের এয়ার ট্রাভেলিং বন্ধ করা হয়েছে, রাইট? তো এটা কেন না, এটা এই কারণেই করা হচ্ছে যে যাতে এই নতুন স্ট্রেনের ইনফেকশনটা না ছড়ায়। তাহলে কি আমাদের এই নতুন স্ট্রেনটা ছড়ায়নি? নতুন স্ট্রেন কিন্তু আমাদের ভারতেও কিন্তু বহু জায়গায় পাওয়া যাচ্ছে। রিপোর্টটা আস্তে আস্তে আসছে, হাজার হাজার মানুষের কিন্তু আদান প্রদান হয়েছে বিভিন্ন দেশে, এবং সেই মানুষরাই তো ক্যারিয়ার। মানুষ থেকেই মানুষে কিন্তু ভাইরাস ছড়ায়, বিভিন্ন রূপে ছড়ায়। তো যাই হোক, সেই রিপোর্টগুলো আস্তে আস্তে আরও আগামী দিনে আসবে, যখন জিনোম সিকোয়েন্স করে এই স্ট্রেনের সন্ধান পাওয়া যাবে। কেউ কোভিড-19 ইনফেক্টেড হয়েছে, তার স্যাম্পেল নিয়ে গিয়ে জিনোম সিকোয়েন্স করে আর সন্ধান পাওয়া যাবে। তো রিসেন্টলি বায়োএনটেক অ্যান্ড ফাইজার তাদের একটা ডেটা, যদিও এটা পাবলিশ হয়নি, কিন্তু তারা একটা রিসার্চ করেছে। কি রিসার্চ করেছে না, তাদের এই যে ভ্যাকসিনটা অলরেডি ইমার্জেন্সি ইউজ অ্যাপ্রুভালে গেছে, সেটাকে নিয়ে এই নতুন স্ট্রেনের এগেনস্টে একটা স্টাডি করেছে। যদিও এটা ল্যাবরেটরি স্টেজে স্টাডি, মানে ব্যাপারটা হচ্ছে কি, যে যারা ভ্যাকসিন নিয়েছে, রাইট, তাহলে সেই যারা ভ্যাকসিন নিয়েছে তাদের শরীরে তো একটা নিউট্রালাইজিং অ্যান্টিবডি গড়ে উঠেছে। সো তাদের স্যাম্পেল কালেকশন করে, ব্লাড স্যাম্পেল কালেকশন করে সেই নিউট্রালাইজিং অ্যান্টিবডিটাকে আইসোলেট করেছে, দিয়ে ল্যাবরেটরি সেটিংসে নতুন স্ট্রেন ভাইরাসের সাথে সেটার বাইন্ডিং হচ্ছে কিনা, নিউট্রালাইজিং হচ্ছে কিনা, তার অনেক রকম অ্যাসে হয়, সেইগুলোকে স্টাডি করেছে এবং দেখেছে যে একটা স্ট্রেন, যে স্ট্রেনটার কথা উল্লেখ করি, যে N501Y, যে স্ট্রেনটা এখন সব জায়গায় আপনারা শুনতে পাবেন যে এর ট্রান্সমিশন ক্যাপাবিলিটি অনেক বেশি, সেই স্ট্রেনটাকে কিন্তু নিউট্রালাইজিং করতে পারছে ইন ল্যাবরেটরি সেটিং। ওকে, কিন্তু আর একটা স্ট্রেন যেটা সাউথ আফ্রিকায় এখন সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে, এবং আশা করা যাচ্ছে আগামী দিনে সেই স্ট্রেনটাও পৃথিবীর বিভিন্ন প্রান্তে দেখা যেতে পারে, এবং সেটা কিন্তু আরও ট্রান্সমিশন ক্ষমতা অনেক বেশি, যেটাই কিন্তু একটা অডিশন, যেটাই কিন্তু একটা খুব চিন্তার বিষয় আগামী দিনে। সেইটা হচ্ছে E484K। এই স্ট্রেন বেসিক্যালি 484 রেসিডিউয়ে সেখানে গ্লুটামিক অ্যাসিড মিউটেটেড হয়ে লাইসিনে পরিণত হয়েছে। মানে আমাদের যে প্রোটিন, যে আমাদের যে ভাইরাসের যে স্পাইক প্রোটিন, আমাদের স্পাইক প্রোটিনে অনেক অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স থাকে। প্রোটিন মানে অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স, একসাথে জুড়ে জুড়ে তৈরি হয়। তো ঘটনা হচ্ছে যে এই অ্যামাইনো অ্যাসিডটা চেঞ্জ হয়ে গেছে একটা পার্টিকুলার পয়েন্টে গিয়ে। সেইটা এই যে মিউটেশনটা, এটা স্পাইক প্রোটিনের একটা পার্টিকুলার অংশে আছে ভাইরাসের, যে অংশটা সেলের মধ্যে বাইন্ড করতে, ইন্টারলাইজেশন করতে লাগে, এবং সেটা কি করছে, এত বুদ্ধিমান হয়ে পড়েছে যে নিউট্রালাইজিং অ্যান্টিবডিকে বাইপাস করে দেওয়ার ক্ষমতা রাখে। তাহলে এটা একটা চিন্তার বিষয়। সেই জন্যই কোশ্চেন হচ্ছে যে আমাদের যে ভ্যাকসিন ক্যান্ডিডেটগুলো আজকে রিসার্চ করছে, সেই ভ্যাকসিন ক্যান্ডিডেটগুলো এই ধরনের নতুন মিউটেশনকে কি নিউট্রালাইজিং করতে পারছে? আমরা মুখে যদি বলে দিই হ্যাঁ পারছে, দ্যাট ইজ নট ট্রু। আমাদেরকে এই ধরনের স্টাডি কন্টিনিউ করতে হবে। মানে যে সমস্ত ড্রাগ কোম্পানি যারা এই ভ্যাকসিন ক্যান্ডিডেটগুলোকে নিয়ে আসছে, তাদেরকে এই ধরনের স্টাডি কন্টিনিউ করতে হবে, এবং সেই কন্টিনিউয়েশনটা চললে, সেই কন্টিনিউয়েশনের ডেটা, মানে ডেটা বলতে চাইছি, যখন তারা ল্যাবরেটরি সেটিংসে দেখবে হ্যাঁ এটা করতে পারছে, তাহলে আমরা বলতে পারি ইয়েস ইট ইজ ডুইং, রাইট? হাইপোথেসিস হ্যাঁ এটা করবে, কিন্তু হ্যাঁ এটা করবেটাকে ইয়েস করতে গেলে, মানে ইয়েস কনফার্ম করতে গেলে উই নিড মোর স্টাডিজ। এবং আমাদের যারা এই বিলিয়ন বিলিয়ন ডলারের যে মার্কেট পেয়েছে, এই ভ্যাকসিন মার্কেট, তাদের কাছে এখন টাকা পয়সার অভাব নেই, তাদের এই স্টাডিটা কিন্তু কন্টিনিউ করা উচিত, কারণ এই স্ট্রেনগুলোই কিন্তু
বিভিন্ন ধরনের যে কোভিড-19 স্ট্রেনগুলো সময়ের রেসপেক্টে রূপ পরিবর্তন হতে হতে কিন্তু প্রিডমিনেন্টলি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ঘুরে ফিরে আসছে। তাই যখন একটা ভ্যাকসিন ক্যান্ডিডেট অনেকগুলো স্ট্রেন বা বিভিন্ন ধরনের মিউটেশনকে ওভারকাম করতে পারবে, নিউট্রালাইজ করতে পারবে, তখনই আমরা পারফেক্টলি কিন্তু কোভিড-19কে প্রতিহত করতে পারবো। আজকের সায়েন্টিফিক আলোচনা এইটুকুনি। ঘটনা হলো তাহলে কি না, আমাদের এই যে বেসিক সায়েন্সের উপর ডিপেন্ড করে আমরা ভ্যাকসিন তৈরি করছি, রাইট, এটা বেসিক সায়েন্সের উপর বেস করে। সেখানেই কিন্তু বেসিক সায়েন্সেরই বিভিন্ন রকম স্ট্র্যাটিফিকেশন করতে হবে আগামী দিনে, যে এই স্ট্রেনের ক্ষেত্রেও আমরা দেখব নিউট্রালাইজিং হচ্ছে কিনা, এই স্ট্রেনের ক্ষেত্রেও আমরা দেখব নিউট্রালাইজিং হচ্ছে কিনা, এবং সেগুলো আগামী দিনে প্রকাশ্যে আনতে হবে। তবেই না এটা আমাদের কাছে একটা ট্রাস্টেবিলিটির জায়গায় আসবে। অ্যাম আই রাইট? তো যাই হোক, আজকের আলোচনা এইটুকুনি। আশা করি আপনাদের এই আলোচনা ভালো লাগবে। সায়েন্টিফিক তথ্য এইভাবেই আমি আপনাদের কাছে নিয়ে আসতে চাই, খুব গল্পের ছলে, যাতে আপনারা বুঝতে পারেন যে রিয়েল ট্রু ফ্যাক্ট, হেলথ লিটারেসি সবসময় জানবেন, আপনাদেরকে সমৃদ্ধ করবে কোনো না কোনোভাবে। তাই নিউক্রিয়েটেড প্ল্যাটফর্ম ফলো করুন, আমাদের এই নিউক্রিয়েটেড প্ল্যাটফর্মে অংশগ্রহণ করুন। আমাদের যে অ্যাওয়ারনেস ক্যাম্পেন প্লিজ শেয়ার করুন। আমরা সবাই মিলে একটা বিজ্ঞান ভিত্তিক মঞ্চ বলতে পারেন সেটা তৈরি করতে চাই, এবং সাধারণ মানুষের জন্যে একটা এভিডেন্স বেস, সায়েন্টিফিক তথ্য সংক্রান্ত বেস একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেন, যেটা মানুষকে সমৃদ্ধ করবে, আগামী দিনে হেলথ ক্রাইসিসকে তাদেরকে ডিসিশন মেকিংয়ে সাহায্য করবে, ইমোশনালি ইন্টেলিজেন্ট তৈরি করবে, সেই প্রচেষ্টাই কিন্তু আমার প্রচেষ্টা। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আপনাদের প্রত্যেককে থ্যাংক ইউ দিচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি যারা জয়েন করেছেন। তার মধ্যে আমি যাদেরকে নাম পাচ্ছি, রিয়েলি আই এম থ্যাঙ্কিং রঞ্জিত দাস, রিনা, বাসু মল্লিক, থ্যাংক ইউ। সুখী মিত্র, থ্যাংক ইউ। বিজন বাগ, হিয়া তনু। এখন ভ্যাকসিন নেব কি জানাবেন? লোক, ভ্যাকসিন অ্যাভেলেবিলিটি যখন হবে নিশ্চয়ই নেবেন। আমি ভ্যাকসিনের এগেনস্টে কোনোদিন না, অনেক ভ্যাকসিনের এগেনস্টে বহু পিপল কাজ করছে, ইউটিউব চ্যানেলে কাজ করছে, সোশ্যাল মিডিয়াতে কাজ করছে। আমি ভ্যাকসিনের পক্ষে এই কারণে বলি, ভ্যাকসিন আমাদের আগে বহু মহামারীকে নিয়ন্ত্রণ করেছে, আমাদের বিজ্ঞান এগিয়েছে, বিজ্ঞানের রেসপেক্টে আমরা আমাদের শরীরের ফাংশন, ইমিউনিটিকেও মডুলেট করতে শিখেছি, সেই কারণেই ভ্যাকসিন এসছে। তো এখন ঘটনা হচ্ছে যে ভ্যাকসিন আপনার কাছে অ্যাভেলেবল হবে নিশ্চয়ই নেবেন। অ্যাটলিস্ট সেফটি, কোভ্যাক্সিনের ক্ষেত্রে ক্লিনিক্যাল মডে আপনাকে কনসেন্ট দিতে হবে যে আপনি এটা নিচ্ছেন, আপনার রিস্ক ফ্যাক্টর আপনাকেই নিতে হবে, আপনার এফিকেসি আপনাকে, মানে বেসিক্যালি আপনার ফল হলে সেটা আপনাকেই নিতে হবে, এটাকে বলে ইনফর্ম কনসেন্ট। তো সেখানে কনসেন্টের লেখা থাকে দায় এড়ানোর একটা লিগ্যাল কথাবার্তা, ওকে, এবং যেখানে আপনাদেরকে এনরিচ করা হয় নলেজ দিয়ে, কি কি হতে পারে, কি কি সাইড এফেক্ট হতে পারে, কি কি সাইড এফেক্ট হবে না বা হতে পারে, এই ধরনের কিছু, সেটাকে ইনফর্ম কনসেন্ট হয়, ইনফর্ম কনসেন্ট সাইন করতে হয় ক্লিনিক্যাল ট্রায়াল মোডে গেলে। তো যাই হোক, যখন ক্লিনিক্যাল ট্রায়াল মোডে হবে ইনফর্ম কনসেন্ট আপনাদের সাইন করতে হবে। তো দুটো মাত্র ভ্যাকসিন এখন ইন্ডিয়াতে আছে, কোভিশিল্ড অ্যান্ড কোভ্যাক্সিন, যেটা অ্যাপ্রুভাল পেয়েছে। এখন যদিও কোভ্যাক্সিন নিয়ে সমালোচনা কিন্তু সারা পৃথিবী চলছে, আবার কোভ্যাক্সিন নিয়ে আসার আলোও কিন্তু প্রচুর আছে, যেহেতু ফেজ 2 ডেটা ইজ রিয়েলি প্রমিসিং, ইজ সেফটি ইজ দেয়ার, দ্যার ইজ নো কনসার্ন অ্যাবাউট সেফটি, দ্যার ইজ নো ইমিউনোজেনিসিটি তারা দেখেছে। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে তাদের যে ডেটাটা মিসিং, যে ফেজ 3-তে এটা এফিসিয়েন্ট কিনা। এখন রেগুলেটরি সংস্থার বিভিন্ন অ্যামেন্ডমেন্ট করেছে, যেখানে ওই পয়েন্টটা বাদ দিয়েও অ্যাপ্রুভাল করা যায় রাস্তা দেখিয়েছে, তো কোম্পানি সেই রাস্তায় হেঁটে অ্যাপ্রুভাল পেয়েছে। তো এখন ঘটনা হলো এটা কতটা এথিক্যালি কারেক্ট, ক্লিনিক্যাল মডে কতটা এথিক্যালি কারেক্ট, সেইটা নিয়ে কিন্তু একটা ডাউট সবসময় রয়ে গেছে।
সায়েন্টিস্ট মহলে, গবেষণা মহলে, বিজ্ঞান মহলে বিভিন্ন জন বিভিন্নভাবে এটাকে ব্যাখ্যা করছে। আমি যেটা বলেছি, আমরা একটা আগের ভিডিওতেও দেখেছেন, আমার একটা বয়ান দিয়েছি যে বেসিক্যালি ফেজ 3 ক্লিনিক্যাল ট্রায়াল, এই ফাইজারই বলুন, এই অ্যাস্ট্রাজেনেকাই বলুন, বা এই মডার্নারই বলুন, যেগুলো অ্যাপ্রুভাল পেয়েছে, তাদের একটা 30,000, 40,000 বা 20,000 একটা ভলেন্টিয়ার, হেলথি ভলেন্টিয়ারের উপর ফেজ 3 স্টাডি কন্ডাক্টেড হয়েছে এবং সেখান থেকে একটা এন্টারিম ডেটা তারা জমা দিয়েছে। তাহলে এখন যদি তারা কিন্তু মাস ভ্যাকসিনেশন উইদাউট ডেটা করেনি, রাইট? একটা এন্টারিম ডেটা জমা দিয়েছিল যেখানে সেটা এফিকেসি দেখিয়েছিল। কিন্তু এখানে কোভ্যাক্সিনের ক্ষেত্রে ক্লিনিক্যাল মডে মানে মাস ভ্যাকসিনেশন, এটাই আমার কাছে কনসার্ন। 20,000, 30,000 একটা কমিউনিটিতে কোনো একটা স্টাডির জন্যে সেটা আমাদের ক্লিনিক্যাল ট্রায়াল চলে এবং সেটা লেজিটিমেট, এবং সেখান থেকেই কিন্তু এফিকেসিটা, ইন্টারিম ডেটাটা আসে, সেটা গ্রহণযোগ্য। কিন্তু ক্লিনিক্যাল মডেলে যদি মিলিয়নস মানুষকে যদি ভ্যাকসিন নিতে হয়, সেটা আমার কাছে কনসার্ন। অ্যাজ এ সায়েন্টিস্ট আমি ভ্যাকসিন নিয়ে কাজ করি না, বাই আই হ্যাভ নলেজ অফ ভ্যাকসিন, হাউ ইট ওয়ার্কস, এভরিথিং, দ্য ক্লিনিক্যাল ট্রায়াল কীভাবে হয়, ক্লিনিক্যাল ট্রায়ালের প্রোটোকল কী, আমার সেই নলেজটা আছে। সেখান থেকে আমার একটা বয়ান যে ক্লিনিক্যাল মডে কোভ্যাক্সিনের এই ভ্যাকসিনটা কি এথিক্যালি কারেক্ট, আই কোশ্চেন অ্যাবাউট দ্য এথিক্স। রুল পাস হয়ে গেছে, রুলের মধ্যে ক্রাইটেরিয়াতে তারা পাস করে গেছে বলেই অ্যাপ্রুভাল পেয়েছে, দেয়ার ইজ নো ডাউট। কিন্তু আমার কোশ্চেন একটাই, যে এটা কি এথিক্যালি কারেক্ট? আমরা ফেজ 3 ক্লিনিক্যাল ট্রায়াল যেটা করি 20,000, 30,000, 40,000 ভলেন্টিয়ারের ওপর, সেখানে কি আমরা এফিকেসি না দেখে মিলিয়নস মানুষকে সেই ভ্যাকসিন ক্যান্ডিডেটকে দিতে পারি? এটাই হচ্ছে আমার কোশ্চেন। আপনারা অনেক কোশ্চেন টিভিতে দেখেছেন, অনেক বড় বড় বক্তা দেখেছেন, সব দেখেছেন, কিন্তু আমার এই বয়ানটা, এটা আমার বুদ্ধি থেকে, আমার উপলব্ধি থেকে, আমার সীমিত জ্ঞান থেকে পাওয়া। আমি স্টিল নট কনভিন্স যে ক্লিনিক্যাল মডে মিলিয়নস পিপুলকে কী করে ভ্যাকসিন ক্যান্ডিডেট দেওয়া হয়। একটা ইনঅ্যাক্টিভেটেড ভার্সন, ইটস ওকে, এর সেফটি আছে, ইটস ওকে। আমরা ভ্যাকসিনটা দিচ্ছি কেন? এফিসিয়েন্ট হবে, আমাদেরকে প্রিভেনশন দেবে, সেই জন্য আমাদের ট্রায়াল করা হয়। তার ট্রায়ালগুলো করার দরকার কী আছে? ফেজ 1, ফেজ 2, ফেজ 3 করার কী আছে? একটা ট্রায়াল করলেই তো হয়ে গেল। মানে মানুষকে এনশিওর করতে হয় নতুন ড্রাগ বা ভ্যাকসিন ক্যান্ডিডেট যেগুলো আসে, সেগুলো কতটা আমাদের সেফটি, প্রথমে সেফটিটা দেখা হয়। খুব কম সংখ্যক মানুষের মধ্যে সেফটি দেখা হয়। কেন না? আমরা মানুষের জীবন নিয়ে তো রিস্ক করতে পারি না, সেই জন্যই ফেজ 1 কনসেপ্টগুলো। কেন এই যে নর্মস, এই যে ক্লিনিক্যাল ট্রায়ালের প্রোটোকল, এই যে ক্লিনিক্যাল ট্রায়ালের ফেজ, এগুলো তো একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, পৃথিবীতে কমিটি আছে যেখান থেকে এই গুড ক্লিনিক্যাল প্র্যাকটিস, এই জিনিসগুলো এসেছে, তার একটা প্রোটোকল আছে, স্টেপ বাই স্টেপ। তো যাই হোক, এই জিনিসগুলো সাধারণত হয়তো আপনারা শুনবেন না, আপনাদের কাছে নতুন লাগছে, কিন্তু আমি আপনাদেরকে খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করছি, যাতে করে আমাদের প্রত্যেকটা মানুষ আগামী দিনে নিউক্লিয়ার হেলথ যারা ফলো করবে, সায়েন্টিফিক্যালি এনরিচ করবে, তাদের নলেজ ব্যাঙ্ক এনরিচ হবে এবং ইমোশনালি ইন্টেলিজেন্ট হবে। আমরা আগামী দিনে বহু ডাক্তারকে নিয়ে আসবো আমাদের প্ল্যাটফর্মে। আমি এই মুহূর্তে সত্যি খুব বিজি, আপনারা নিশ্চয়ই জানেন, একটা স্টার্ট আপ ফরমেশনের মধ্যে আছি। আমি টাইম পাচ্ছি না কোনো একটা ডাক্তারের সাথে, একজন ডাক্তারকে নিয়ে আসে করতে, তার পেছনে বহু টাইম দিতে হয়, চিঠি আদান প্রদান করতে হয়, বহু টাইম দিতে হয় একটা মিটিং অর্গানাইজ করতে। তো ঘটনা হচ্ছে সেই টাইমটা আমার এই মুহূর্তে একটু শর্টেজ আছে। তো আগামী দিনে আমি নিয়ে আসবো, আমি এই স্টার্ট আপ ফরমেশনটা করে কমপ্লিট করে ফেলি, তখন আমরা প্রতি সপ্তাহে আমরা ডক্টরস কনসাল্টিং মিনস টপিকের উপর ডিসকাশন, আপনাদের বহু টপিক আপনারা দেন, সেই টপিকগুলোর উপরই আমরা অনেক সময় ডাক্তারদের ডিরেক্ট আলোচনা করলে এই প্রোগ্রামটা আরও এনরিচ হবে। এটা আমি জানি, এটা আমি স্ট্যান্ডার্ডাইজও করে ফেলেছি। আমাদের দেখবেন স্ট্রিম ওয়ার্ডে আমরা আগে অনেক ডাক্তারবাবুদের নিয়ে এসেছিলাম, তো আমরা মেথডটা স্ট্যান্ডার্ডাইজ অলরেডি করে ফেলেছি। তো ঘটনা হচ্ছে যে আমার এই মুহূর্তে একটু টাইমটা কম আছে বলে আমি পারছি না, কিন্তু আগামী দিনে একটা নিয়মিত একটা সময় করে আমরা এই প্রোগ্রামটাকে আরও এনরিচ করব। তাই সঙ্গে থাকুন, ভালো থাকুন, নিজের কেয়ার নিন। এটুকুনি মনে রাখবেন যে প্যান্ডামিক ইজ নট ওভার, কিন্তু আমাদের সাবধানতার প্রয়োজন আছে। সাবধানতা কিন্তু আপনার। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, নমস্কার।